ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান। হাসিনার পতন সহ্য করতে পারছে না ভারত, বলছেন রিজভী। জানাবো আমেরিকা কি তবে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে, এবং সর্বশেষ জানাবো গভীর রাতে সড়কে নাটকীয় ঘটনা, ডাকাতি, দুর্ঘটনা, খুন, গণপিটুনি, মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান। দখলদার রাষ্ট্র ইসরায়েলের পতন ঘটিয়ে মুসলিম ফিলিস্তিনিদের মুক্তি অর্জনের আগ পর্যন্ত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এ যুদ্ধে ইরানের সঙ্গে সব মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে অংশগ্রহণের দাবি জানিয়ে দলটি ফিলিস্তিনি ও ইরান সহ মুসলিম রাষ্ট্রগুলোতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় বিপ্লবী পরিষদ এ বিক্ষোভের আয়োজন করে। জুমার নামাজের পরপরই তাকবীর ধ্বনি দিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ শুরু করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগান দেন। বিক্ষোভে বিপুল সংখ্যক মুসল্লি যোগ দেয়। পরে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়। মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ইসরায়েল জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে, তাদের বিচার করতে হবে। অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করতে আমরা জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানাই। তিনি আরও বলেন, গাজা এবং ইরান সহ সারা বিশ্বে মুসলমানদের উপর যে আগ্রাসন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালানো হচ্ছে, বিশ্ব মুসলমানরা এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এর বদলা নিবই ইনশাল্লাহ। প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিদের হাতে রেখে কোনো অবস্থাতেই কোনো মুসলমান শান্তিতে ঘুমাতে পারে না। ইসরায়েলকে মুসলমানদের ওপর হামলা করার জন্য অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে যে আমেরিকা, সেই আমেরিকা থেকেই কিছু মুসলিম রাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে। আমরা তাদের ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আবার এ সময় মুসলমানদের যারা শিয়া সুন্নি ভাগ করে তারা মুসলমানদের শত্রু। মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধ করতে হলে সকল মুসলিম এক হতে হবে এবং সেই স্বার্থের বিভক্তিকারীদের চিহ্নিত করতে হবে। হাসিনার পতন সহ্য করতে পারছে না ভারত, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চক্রান্ত ষড়যন্ত্র এখনও থেমেনি। পাশের দেশ যখনই দেখেছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা ও অপপ্রচার সেখান থেকে চালু হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য আজকে ভারতের নীতি নির্ধারকরা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনের ফসল। 16 বছরের নিরন্তর আন্দোলন ও জুলাই আগস্টের রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনটা তারা সহ্য করতে পারছে না। তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক দল 16 বছরে মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করে পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তারা বেহেশতের সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন। তারা বেশি দূর যেতে পারেননি, তারা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। তাই এই আন্দোলনে যিনি প্রধান পৃষ্ঠপোষক, যিনি পুরো জাতিকে সংগঠিত করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা টার্গেট করেছে। 16 বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তাদের যারা মেন্টর, গুরু, এখন তাদের দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ পৃথিবীর যত বড় শক্তিধর দেশ হোক, তারা যদি মনে করে এদের আমরা নিয়ন্ত্রণে রাখবো, বসে রাখবো, এদের আমরা দমিয়ে রাখবো, এদের উপর আমরা মাতবরি করবো, তা আমাদের বাংলাদেশের মানুষ কোনোদিনই সহ্য করেনি, এখনো করবে না। আমেরিকা কি তবে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে? বিশ্বের অঘোষিত পরাশক্তির নাম যেন ইরান। দেশটির পারমাণবিক গবেষণাগার ও সামরিক স্থাপনার আগ বাড়িয়ে হামলার ফল এখন যেন পদে পদে পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের মুহুর্মুহু আধুনিক প্রযুক্তির সব মিসাইল হামলায় এখন বিধ্বস্ত গোটা ইসরায়েল। রাজধানী তেল আবিবকে রীতিমতো গাজা বানিয়ে ছেড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এসবের মধ্যে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে ইরানের হামলা চালানোর হুমকি দিলেও এখন যেন তা থেকে সরে এসেছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি আদৌ ইরানে হামলা চালাবেন কিনা বা সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়াবেন কিনা। এমনটি জানাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ট্রাম্পের মুখপাত্রের এই ঘোষণার পর চারদিকে এখন আলোচনা চলছে, তবে কি ইসরায়েলের হাত ছেড়ে দিল আমেরিকা? বিশেষজ্ঞদের মতে কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের হাত ছেড়ে দেওয়াটাই এখন হবে ট্রাম্পের জন্য বুদ্ধিমানের কাজ। কারণ বিশ্বের পারমাণবিক শক্তিধর পরমাণু পরাশক্তি সব দেশগুলো যে ইতিমধ্যে অবস্থান নিয়েছে ইরানে, একটুখানি পান থেকে চুন খসলে লেগে যেতে পারে বিশ্বযুদ্ধ। ইরানে ইসরায়েলের হয়ে সরাসরি মার্কিন হামলা হলে পাল্টা চীন, রাশিয়া, এমনকি উত্তর কোরিয়া মত পারমাণবিক পরাশক্তি দেশগুলোর আক্রমণের শিকার হতে পারে আমেরিকা। এদিকে ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন তাদের মিত্র ইরানের পাশে থাকার কথা জানিয়ে বলেন, ইরান একা নয়, উত্তর কোরিয়া তাদের পাশে রয়েছে। তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে। আমরা আমাদের মিত্রদের কখনোই কঠিন সময়ে ছেড়ে দিই না।
যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি আমাদের জানা আছে এবং আমরা তার বিরুদ্ধে আমাদের বন্ধুদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবো। এই ঘোষণার পরপরই সম্প্রতি 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, যা ইরানের পক্ষে সংহতি প্রকাশে আমেরিকা আর ইসরায়েলের জন্য কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ মহল। ইরানের উপর সরাসরি আমেরিকার হামলা হলে চুপতে থাকবে তা কিম জং উন, এটি যেন সেটিরই বহিঃপ্রকাশ। অন্যদিকে চীন এর প্রেসিডেন্ট শি জিনপিংও এক বার্তায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আর কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের। চীন থেকে ইতিমধ্যে ইরানের জন্য কার্গো ভর্তি অস্ত্র সরবরাহ করেছে দেশটি, এমন গুঞ্জনও রয়েছে। আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঘোষণা দিয়েছেন যে কোনো পরিস্থিতি মিত্র ইরানের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার। আর মুসলিম পরাশক্তি তুরস্ক ও পাকিস্তানকে আগে থেকেই পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। বিশ্বের পারমাণবিক শক্তিধর পরাশক্তি এসব দেশগুলো একে ইরানের পক্ষ নেওয়া রীতিমতো এখন কোণঠাসা কঠোর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলের আমেরিকা, যদিও তাদের পাশে রয়েছে ফ্রান্স ও ব্রিটেন। এরপরও পরাশক্তি এখন দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানোর সাহস ইহুদিবাদী ট্রাম্পের নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গভীর রাতে সড়কে নাটকীয় ঘটনা, ডাকাতি, দুর্ঘটনা, খুন, গণপিটুনি, মৃত্যু। গতকাল গভীর রাতে গাজীপুরের সড়কে এক ভয়াবহ ও নাটকীয় ঘটনা ঘটে গেছে, যা ডাকাতি থেকে শুরু হয়ে দুর্ঘটনা, খুন, গণপিটুনি এবং শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে শেষ হয়েছে। গাজীপুরের শ্রীপুরের মাওনা সাতখামাইয়ের বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইয়ের মাজার এলাকায় গতকাল দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতদের একজন ডাকাত দলের সদস্য, আরেকজন একটি সিএনজি অটোরিকশা চালক। ডাকাতির শিকার মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক পিকআপ চালক জানান, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে পিকআপ নিয়ে মরমির দিকে যাচ্ছিলেন। রাত 3টার দিকে সাতখামাইর বাজারের কাছে মাজার এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে 6 থেকে 7 জনের ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকে ডাকাতি চলছিল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় ডাকাত দলের এক সদস্য আহত হন। শফিকুল ইসলাম জানান, এতে ডাকাত দলের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই অটোরিকশা চালককে কুপিয়ে জখম করে। এ সড়ক ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে ঘটনাটি প্রতিরোধ করে। দুর্ঘটনায় আহত ডাকাত সদস্যকে ধরে ফেলে তাকে গণপিটুনিয়ে দেওয়া হয়। পরে ওই ডাকাতেরা মৃত্যু হয়। এদিকে ডাকাত দলের হামলার শিকার অটোরিকশা চালক আবুল কালামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের 4 সদস্যকে আটক করে। পরে আহত ডাকাত সদস্য ও অটোরিকশা চালককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে এবং আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক আবুল কালাম মৃত্যুবরণ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।